আচ্ছা, আমরা সাধারণত যে এই যে প্রশংসামূলক কথা বা লাভ লেটার বা প্রেমপত্র, এটা সাধারণত আমরা কি করি? প্রেমিকরা, প্রেমিকা আমি বলেছিলাম ইংলিশে কি বলে? লাভার। আর প্রেমিকাকে বলে ইংলিশে বিলাভেট। তো লাভাররা সাধারণত বিলাভেটকে দেয়, বা বিলাভেটরা সাধারণত লাভারকে দেয়, তাই তো? একে অপরের প্রশংসা করে, হ্যাঁ, প্রেমপত্রে একে অপরের ভালো মন্দ এই গুণগুলো, বিশেষ করে ভালো গুণগুলো আমরা লিখে লিখে আমরা একে অপরকে দিই। ঠিক আছে? একটা সময়ে, এখন আমি মডার্ন পিরিয়ডের কথা বলছি না, একটা সময় সেই আজ থেকে 400-500 বছর আগে, তখন একমাত্র উপায় ছিল চিঠি বা কবিতা। এর এর মাধ্যমে প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে মানে ভাবের আদান প্রদান করতো। তো এইভাবে অনেক কবি এইভাবে তাদের লেডি লাভের জন্য, বিলাভের জন্য অনেক কবিতা লিখেছিলেন। ইংলিশে সেসব ফেমাস হয়ে আছে, ইংলিশে সেসব কবিতাগুলো ফেমাস হয়ে আছে। ঠিক আছে? একইভাবে অনেক বিলাভের তার মেল লাভের জন্য, মেল লাভারের জন্য অনেক কবিতা লিখেছেন, সেইগুলোও ফেমাস হয়ে আছে। তো ব্যাপারটা আজকে একটু অন্যরকম। কোনোদিনও শুনেছো যে কোনো মানে ছেলে প্রেমিক তার বন্ধুর জন্য কিছু এ ধরনের চিঠি বা এই ধরনের কবিতা বা এই ধরনের গান লিখছেন? কিন্তু ইংলিশ লিটারেচারে এরকম একটা নজির আছে, এরকম একটা এক্সাম্পল আছে। তিনি হলেন বিশ্ববিখ্যাত ড্রামাটিস্ট, ঠিক আছে, প্লে রাইটার, যাকে আমরা ড্রামাটিস্ট বা প্লে রাইটার বা নাট্যকার হিসাবে চিনি। তিনি ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। এই উইলিয়াম শেক্সপিয়ারের চেনা জগতের বাইরে একটা জগৎ আছে। আমরা যেভাবে ওনাকে চিনি ড্রামাটিস্ট হিসাবে বা প্লে রাইটার হিসাবে, তার বাইরে তার একটা আলাদা সত্তা আছে। তিনি কবিও ছিলেন। মাত্র 154টা কবিতা তিনি লিখেছিলেন, 154টা কবিতা তিনি লিখেছিলেন। ঠিক আছে? এই 154টা সনেট তিনি লিখেছিলেন, অ্যাকচুয়ালি চতুর্দশপদী কবিতা সনেট। এর মধ্যে বেশিরভাগটাই তিনি ডেডিকেট করেছিলেন তার বন্ধুকে, তার মেল ফ্রেন্ডকে। তার নাম হলো আর্ল অফ সাদাম্পটন। ঠিক আছে? থার্ড আর্ল অফ সাদাম্পটন। ঠিক আছে? তো তো এই শেক্সপিয়ার হঠাৎ করে তার মেল ফ্রেন্ডকে নিয়ে এরকম লিখতে গেলেন কেন? আর এই কবিতাগুলো, এই সনেটগুলো একদম অমর হয়ে আছে। লাভ সম্পর্কে ভালোবাসার কত শক্তি বা ক্ষমতা, যদি এই কেউ সনেটগুলো না পড়ে, শেক্সপিয়ার সনেটগুলো না পড়ে, তাহলে জানতে পারবে না। ইংলিশ সাহিত্যের অমর সৃষ্টি শেক্সপিয়ারের এই সনেটগুলো, অসাধারণ। এখানে ভালোবাসার যে ডেপথ দেখানো হয়েছে, তা আর অন্য কোনো কবিতাতে তো মনে হয় না এত সুন্দরভাবে দেখানো হয়েছে, এত প্রগাঢ়ভাবে দেখানো হয়েছে। তাই জন্য আমাদের শেক্সপিয়ারের যে সনেটগুলো তার বন্ধুকে, তার মেল ফ্রেন্ডকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন, সেই সনেটের মধ্যে একটা সনেট, সনেট 18, যার নাম ছিল না প্রথমে, নাম ছিল সনেট 18। নাম তার সংখ্যা অনুযায়ী লেখা ছিল। ওর প্রথম লাইনটাকে নাম দেওয়া হয়েছে এখানে স্যালাই কম্পেয়ার দি, স্যালাই কম্পেয়ার দি বলে নামটা দেওয়া হয়েছে। এই নামের সনেট আমরা পড়তে যাচ্ছি ক্লাস 12-এ, এটা দেওয়া আছে, তোমরা ভালো করে দেখো। আর এখন এই দেখার আগে আমরা দেখে নিই শেক্সপিয়ার কেমন দেখতে ছিলেন, শেক্সপিয়ার কে তাকে দেখে নিই, আর তার বন্ধু আর্ল অফ সাদাম্পটনকেও দেখে নিই ভালো করে। এই শেক্সপিয়ার আর আর্ল অফ সাদাম্পটনের যে ছবিটা, বা তাদেরকে সামনাসামনি একটু দেখে নাও, দেখে নিলে আমাদের কবিতাটা পড়া সহজ হয়ে যাবে। ঠিক আছে? তোমরা তাহলে ভালো করে একটু দেখো কে ছিলেন শেক্সপিয়ার আর কে তার বন্ধু ছিলেন, যার জন্য তিনি এই ধরনের অমর কবিতাগুলো লিখে গেছেন। ঠিক আছে? ভালো করে দেখে নাও। তোমরা এখানে যাকে দেখতে পাচ্ছ, এই যে ছবিতে দেখো ভালো করে, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ তো? দেখো, এই যে আমি এতগুলো ছবি বের করে রেখেছি এখানে, ইনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে? দেখো, এই যে ছবি চেঞ্জ হচ্ছে, দেখো, এই সমস্ত ছবি উনারই, উইলিয়াম শেক্সপিয়ার। দেখতে পাচ্ছ? ইনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। এই যে দেখো, একই একই ছবি বারবার আঁকা হয়েছে, কোথাও বিভিন্ন বিভিন্ন পেইন্টার পোর্ট্রেট করেছেন। এই সমস্ত হলো উইলিয়াম শেক্সপিয়ারের ছবি। এই যে দেখো ভালো করে, এই ছবিগুলো হলো উইলিয়াম শেক্সপিয়ারের। ঠিক আছে? এই ছবিগুলো হলো উইলিয়াম শেক্সপিয়ারের। আর আজকে যেটা আমাদের কবিতা উইলিয়াম শেক্সপিয়ারের, সেটা আমরা পড়তে যাচ্ছি। ইনি লিখেছিলেন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ইনারই লেখা। ঠিক আছে? এই যে দেখো, অনেক ছবি এরকম তো আমরা পেয়ে যাব। ঠিক আছে? ইনি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। একটু আগে আমরা যাকে দেখলাম তিনি ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে? তিনি এই কবিতাটা যে লিখেছিলেন,
শ্যাল আই কম্পেয়ার দি এই কবিতাটি তিনি লিখেছিলেন, যাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল কবিতাটা তাকে তিনি খুব বন্ধু বলে মনে করতেন। তিনি ছিলেন, এই যে দেখো লেখা আছে হেনরি রিওথিসলে। ইনি আর্ল অফ সাদামটন নামে পরিচিত। দেখো এখানে লেখা আছে, তোমরা এই পেজটাতে দেখতে পাচ্ছ, দ্য আর্ল অফ সাদামটন শেক্সপিয়ার্স প্যাট্রন, শেক্সপিয়ারকে খুব মানতেন, হেনরি রিওথিসলি। দেখতে পাচ্ছ এখানে, এই যে দেখো লেখা আছে এখানে থার্ড আর্ল অফ সাদামটন, ওকে, ওয়াজ অ্যান ইংলিশ নোবেলম্যান হু উড প্রবাবলি হ্যাভ বিন ফরগটেন had it not been for one distinction, the fact he was Shakespeare's patron। মানে বলছে এখানে যে শেক্সপিয়ারের প্যাট্রন না থাকলে, শেক্সপিয়ার ইনাকে নিয়ে যদি না লিখতেন কবিতাগুলো, বিশেষ করে এই যে তিনি যে সনেট লিখেছেন, তিনি মোট সনেট লিখেছেন 154টি। তার মধ্যে অবাকভাবে তিনি 126টি সনেট মেল ফ্রেন্ডের উদ্দেশ্যে লিখেছিলেন। ইনি হলেন সেই মেল ফ্রেন্ড হেনরি রিওথিসলি, যিনি আর্ল অফ সাদামটন নামে পরিচিত, থার্ড আর্ল অফ সাদামটন। ঠিক আছে, এবার এই যে দেখো এখানে এই যে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হলেন আর্ল অফ সাদামটন। এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি এখানে, এই ছবিটা দেখো, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, ইনি হলেন আর্ল অফ সাদামটন। ঠিক আছে, এবার আমরা বাকি অংশটা পড়বো ভালো করে। আমাকে এই দুটো জিনিস দেখানোর দরকার ছিল, শেক্সপিয়ার কে আর আর্ল অফ সাদামটনকে। এই যে হেনরি রিওথিসলে, থার্ড আর্ল অফ সাদামটন, তোমরা দেখে নিয়েছো, তোমাদের একটা আইডিয়া বা ভিউ ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা পরের পার্টটাতে আসছি। এই আর্ল অফ সাদামটনের আরও কটা তোমরা ছবি দেখে নাও ভালো করে। হেনরি রিওথিসলে, এই যে দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হেনরি রিওথিসলে, এটাও ছবি হেনরি রিওথিসলে, এই যে এটাও দেখো। ঠিক আছে, এখানে দেখো, এই যে এটা দেখো, আবার এটা দেখো, এই যে এটা শেক্সপিয়ার, ইনি শেক্সপিয়ার, আর ইনি হলেন তার বন্ধু আর্ল অফ সাদামটন, রিওথিসলে। ঠিক আছে, এই সমস্ত ছবিগুলো রিওথিসলে, আর্ল অফ সাদামটন। দেখলে দুজনকে, শেক্সপিয়ার কে তাকে দেখলে, তার বন্ধুকে দেখলে, আর্ল অফ সাদামটনকে দেখলে, রিওথিসলিকে দেখলে। ঠিক আছে, এবার এই শেক্সপিয়ার সম্পর্কে বেশ কিছু তথ্য, বেশ কিছু কথা না জানলেই নয়। আমরা যাকে পড়তে যাচ্ছি, শেক্সপিয়ারের, অনেকে হয়তো প্রথম তোমরা এটা পড়বে, শেক্সপিয়ারের কোনো একটা কবিতা, অসাধারণ কবিতা, তো তাকে আমরা আগে চিনে নিই ভালো করে। শেক্সপিয়ার সম্পর্কে কতগুলো কথা আমাদেরকে জেনে নিতে হবে। তো আমরা যদি বলি কবি পরিচিতি, তো কবি পরিচিতিই ধরো এটাকে। ঠিক আছে, আজকে আমরা চেষ্টা করবো কবিতা যেভাবে অ্যানালাইজ করি, প্রথমে ফার্স্ট পার্ট হবে আমাদের মানে কবি পরিচিতি, সেকেন্ড পার্টটা হবে আমরা ভালো করে থরলি টেক্সটটাকে পড়বো, আর থার্ড পার্টটা হবে কবিতার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা ব্যাখ্যা করবো কীভাবে কবিতাটা গঠন করা হয়েছে। তো প্রথম অংশে দেখো, আজকে এই কবি সম্পর্কে আজকে আমরা জেনে নিই ভালো করে। দেখো, এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা সনেট নাম্বার 18, প্রথম লাইনটা অনুযায়ী নামটা রাখা হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স। শ্যাল আই কম্পেয়ার দি, পরের লাইনটা আছে টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার দি লিখছেন কে? উইলিয়াম শেক্সপিয়ার। ভালো করে দেখে নাও কবির সম্পর্কে কিছু কথা। বর্ন 23 এপ্রিল 1564, তিনি জন্মেছিলেন স্ট্র্যাটফোর্ড অন অ্যাভেন বলে একটা জায়গা আছে ইংল্যান্ডে, ওয়ারউইকশায়ার, ইংল্যান্ডে। ঠিক আছে, ইংল্যান্ডের এই স্ট্র্যাটফোর্ড অন অ্যাভেন, ওয়ারউইকশায়ারে তিনি জন্মেছিলেন। তার জন্য অনেকে একে বার্ড অফ অ্যাভেনও বলে। বার্ড মানে এখানে কবি। ঠিক আছে, BARD, বার্ড অফ অ্যাভেনও তাকে বলা হয় এই জন্য এই অ্যাভেনের জন্য, বার্ড অফ অ্যাভেন। শেক্সপিয়ারের প্যারেন্টস দেখো, জন শেক্সপিয়ার অ্যান্ড মেরি আর্ডেন। তার বাবার নাম ছিল জন শেক্সপিয়ার আর মায়ের নাম ছিল মেরি আর্ডেন। পরে মেরি শেক্সপিয়ার হয়ে যায় আর কি, জন অ্যান্ড মেরি শেক্সপিয়ার হিসাবে বেশি পরিচিত এনারা। এডুকেশন তার দেখো, হি ওয়াজ অ্যাডমিটেড টু গ্রামার স্কুল, তাই গ্রামার স্কুলে ভর্তি করা হয়েছিল লেখাপড়া শেখার জন্য।
কিন্তু পারিবারিক আর্থিক সমস্যার জন্য তিনি লেফট স্কুল ইন 1577। তিনি 1577-এ তিনি স্কুলটাকে ছাড়তে বাধ্য হন টু জয়েন ফ্যামিলি বিজনেস। তার পৈতৃক যে বিজনেস, যে ব্যবসা, পারিবারিক ব্যবসা, তাতে তিনি যোগদান করার জন্য তাকে স্কুল ছাড়তে হয়, মানে লেখাপড়া বেশি দূর চালিয়ে যেতে পারেননি উনি। ম্যারেজ দেখো, ম্যারিড টু অ্যান হ্যাথওয়ে, ম্যারিড টু অ্যান হ্যাথওয়ে ইন 1582 তিনি অ্যান হ্যাথওয়ের সঙ্গে বিয়ে করেন। হ্যাঁ, তার ওয়াইফের নাম ছিল অ্যান হ্যাথওয়ে। তারপর দেখো কেরিয়ার দেখো ভালো করে, হি কেম, মানে শেক্সপিয়ার কেম টু ইংল্যান্ড ইন 1584। তিনি 1584-এ ইংল্যান্ডে এলেন কাজের উদ্দেশ্যে, ঠিক আছে, সংসার চালাবার উদ্দেশ্যে, টাকা ইনকাম করার উদ্দেশ্যে। দেখো, স্টার্টেড কেরিয়ার অ্যাজ এ হর্স কিপার। এই যে এত মহান মাপের একজন কবি এবং সাহিত্যিক, প্লে রাইটার, বা আমরা যদি তাকে ড্রামাটিস্ট বলি, যাই বলি না কেন, এই মহান ব্যক্তি, ইংলিশ লিটারেচারের উজ্জ্বলতম নক্ষত্র, ইনাকে দেখো কী কাজ করতে হয়েছিল, হর্স কিপার। ওই যে থিয়েটারগুলোতে তিনি যেতেন, থিয়েটারের সামনে বড় বড় ধনী ব্যক্তিরা আসতেন ঘোড়াতে চেপে, এই ঘোড়ার গাড়িগুলো দেখার বা ঘোড়াগুলোকে যত্ন করার দায়িত্ব ছিল প্রথম জীবনে শেক্সপিয়ারের, ঠিক আছে। কোথায় দেখো, ইন গ্লোব থিয়েটার, ব্ল্যাক ফ্রায়ার্স, এইগুলো থিয়েটারের নাম। এই থিয়েটারের সামনে তিনি ওই ঘোড়াগুলোকে যত্ন করতেন। গ্লোব থিয়েটার, ব্ল্যাক ফ্রায়ার্স, কার্টেইন, এই বিখ্যাত এই থিয়েটারগুলো ছিল ইংল্যান্ডে। এই ইংল্যান্ডের থিয়েটারের সামনে যারা ধনী ধনী ব্যক্তিরা আসতেন ঘোড়া গাড়ি নিয়ে বা ঘোড়া নিয়ে, সেই ঘোড়াগুলোকে দেখার দায়িত্ব ছিল উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম জীবনে, ঠিক আছে। এবার আরও কিছু কথা আছে শেক্সপিয়ার সম্পর্কে বলার জন্য, তোমরা এখানে দেখো ভালো করে দেখতে পাবে। কেরিয়ার দেখো, জয়েন্ট লর্ড চেম্বারলিনস কোম্পানি অফ অ্যাক্টর্স, ঠিক আছে। এখানে একটু ভালো করে নজর দিয়ে দেখো, শেক্সপিয়ার, যার প্রতিভা থাকে না, প্রতিভাকে কেউ থেমে রাখতে পারে না, প্রতিভা কিন্তু বেরিয়ে আসবেই। শেক্সপিয়ারের একটা ইনবর্ন ট্যালেন্ট ছিল, তিনি ভালো অভিনয় করতে পারতেন। তো তার অভিনয় দেখে বা কোনোভাবে তার অভিনয় জানতে পারে, পরিস্ফুট হয়, তার বেসিসে তিনি এই যে দেখো এই জয়েন্ট, মানে তাকে মেম্বারশিপ দেওয়া হয়, তাকে নেওয়া হয় লর্ড চেম্বারলিনস কোম্পানি অফ অ্যাক্টর্সে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দিন যায় আস্তে আস্তে তিনি তার অভিনয় জগতে খ্যাতি অর্জন করতে থাকেন। তারপর তিনি তার নিজেরই একটা গ্রুপ তৈরি করে নেন, ড্রামা গ্রুপ, তার নাম ছিল দ্য কিংস কোম্পানি। আস্তে আস্তে শেক্সপিয়ার উন্নতি হচ্ছে। দেখো শেক্সপিয়ার কোথায় ছিলেন আর কোথায় এলেন, নিজেরই একটা ড্রামা কোম্পানি তিনি প্রতিষ্ঠা করলেন, তার নাম দিলেন দ্য কিংস কোম্পানি। এবার দেখো ভালো করে ওয়ার্কস, এইখানে আমাদের ইম্পর্টেন্ট কথাটা আছে, কেন শেক্সপিয়ার এত বিখ্যাত, কিসের জন্য আমরা শেক্সপিয়ারকে এত মনে রাখি, উইলিয়াম শেক্সপিয়ারকে। ভালো করে দেখো, রোড 37 প্লেস, 37টা তিনি নাটক লিখেছিলেন, 37টা তিনি ড্রামা লিখেছিলেন, নাটক লিখেছিলেন, 2 লং পোয়েমস, 2টো বড় লম্বা কবিতা লিখেছিলেন, অ্যান্ড 154 সনেটস, 154টা তিনি সনেট লিখেছিলেন, মানে চতুর্দশপদী কবিতা। এই সনেটগুলো কিন্তু তার একটু আলাদা রকমের স্টাইলের ছিল, ওটা পরে বলছি আমি, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে 126 মানে 126টা সনেট মেল ফ্রেন্ডকে লিখেছেন। এই যে একটু তোমার ছবি দেখলে তার মেল ফ্রেন্ডের, আর্ল অফ সাদাম্পটনের, তাকে উদ্দেশ্য করে 126টা কবিতা তিনি লিখেছিলেন, তাকে উদ্দেশ্য করে 126টা সনেট তিনি লিখেছিলেন। অ্যান্ড আর দেখো বাকিটা মানে 28টা সনেট লিখেছেন ডার্ক লেডিকে নিয়ে। এই ডার্ক লেডিকে নিয়ে একটু বলে দিই, ডার্ক লেডি হয়তো এমন একটা কোনো ক্যারেক্টার ছিল যার সম্পর্কে যার ক্ষেত্রে, ডার্ক লেডির ক্ষেত্রে বলা হয় যে এ নাকি দুশ্চরিত্রের একটা মহিলা ছিলেন, ইনার সঙ্গে নাকি শেক্সপিয়ারের কোনো একটা সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক। অনেকে বলেন না শেক্সপিয়ারের এটা মানে নিজেরই একটা কোনো কল্পনার মাধ্যমে ক্যারেক্টার তৈরি করেছেন। অনেকে বলেন যে শেক্সপিয়ার লাভ অ্যান্ড লাস্ট এর মধ্যে পার্থক্য দেখাতে গিয়ে এই ক্যারেক্টারটা তৈরি করেছিলেন, যে সত্যিকারের ভালোবাসা কি দেখালেন তার ছেলে বন্ধুর মধ্যে দিয়ে, আর কামনাপূর্ণ ভালোবাসা কি, লালসাপূর্ণ ভালোবাসা কি, সেটা তিনি দেখালেন ডার্ক লেডির মাধ্যমে। তো যাই হোক, এটা খুব বিতর্কিত চরিত্র, একটা বিতর্কিত একটা ব্যাপার। আমরা ভেবে নেব যে কোনো একজন ডার্ক লেডি, যার নেচার ডার্ক, যার মেন্টালিটি ডার্ক, তাকে নিয়ে কবি লিখেছেন, এবং নিজেরও লাভ সম্পর্কে যে ডার্ক মেন্টালিটি ছিল কবির, তিনি এখানে তুলে ধরেছেন। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় না, আমরা এখানে নিয়ে আলোচনা করব। এই 126টা সনেটের মধ্যে দেখছো, এই যে 126টা সনেট, এর মধ্যে 18তম সনেট আমরা পড়তে আছি আজকে, 18 নম্বর সনেট। এবার ভালো করে দেখো, আরও যেসব কারণের জন্য তিনি বিখ্যাত ছিলেন, একটু বোর্ডটাকে ভালো করে দেখবে, ভালো করে। হ্যাঁ, তার বিখ্যাত প্লেসগুলোর মধ্যে, তার বিখ্যাত নাটকগুলোর মধ্যে ছিল রোমিও অ্যান্ড জুলিয়েট, নাম শুনেছি আমরা, রোমিও অ্যান্ড জুলিয়েট 1594, দ্য কমেডি অফ এরার্স 1593, লাভস লেভার্স লস্ট
1594, Julius Caesar 1599, A Midsummer's Night Dream 1596, As You Like It ঠিক আছে 1600, Sonnets 1609, Hamlet 1601, Othello 1604, King Lear 1605, Macbeth 1606, Twelfth Night 1601, The Tempest 1611। আচ্ছা এটাই কি শেষ? আমি তো বলেছি এখানে 37টা কবিতা 37টা ড্রামা তিনি লিখেছিলেন, 37টা বিখ্যাত বিখ্যাত ড্রামা লিখেছিলেন বা প্লে লিখেছিলেন। এখানে এর মধ্যে কিন্তু 37টা নাম নাই। আমি বললাম এই জন্য যে এইগুলো না জানলে হবেই না, এইগুলো চরম বিখ্যাত, এইগুলোর নামেই, এই লেখাগুলোর নামেই, এই ড্রামাগুলোর নামেই শেক্সপিয়ার এত বিখ্যাত। তাই জন্য এই নামগুলো তোমাদেরকে বলে দিলাম, সঙ্গে সালটাও বলে দিলাম, তোমাদের সুবিধা হবে। আচ্ছা এই মহান ব্যক্তি দেখো ডায়েট 23 এপ্রিল 1616, তিনি 1616 খ্রিস্টাব্দে 23 এপ্রিল মারা গিয়েছিলেন অ্যাট দ্য এজ অফ অনলি 52, মাত্র 52 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন, মাত্র 52 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। তাহলে দেখলাম আমরা কবির সম্পর্কে, এখানে আমরা কবি বলবো, যদিও তিনি নাট্যকার ড্রামাটিস্ট, কিন্তু এখানে আমরা কবি বলছি। এই কবির সম্পর্কে আমাদের যতটা ইম্পর্টেন্ট তথ্য নেওয়ার ছিল আমরা নিলাম। এরপরে আমরা কবিতাটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তোমরা কবিতাটার দিকে একটু ভালো করে দেবে, কবিতা সম্পর্কে কিছু কথা বলার আছে, কথাটা বলছি। আচ্ছা স্টুডেন্টসরা, তোমরা তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 64 বের করো। যারা ক্লাস 12-এ পড়ছো 64 পেজ বের করো। আর যারা অন্যরা দেখছো, যারা ক্লাস 12-এ পড়ো না বা তাদের জানার ইচ্ছা আছে কবিতাটা, তার নিজের টেক্সট বুকে নিজের বইয়ের ওই পেজটা বের করে রাখো যেখানে এই কবিতাটা আছে, ঠিক আছে, লাইন বাই লাইন। তো কাউন্সিল যেটা আমাদেরকে নামটা দিয়েছে, সেই নামটা দেখো লেখা আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দেখো লেখা আছে 64 পেজে লেখা আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, উইলিয়াম শেক্সপিয়ার লিখছেন। এবার কাউন্সিল যেটা আমাদের ইন্ট্রোডাকশন করে দিয়েছে, সেই ইন্ট্রোডাকশন আমরা ভালো করে দেখি, ঠিক আছে। তারপরে আমি কবিতাটা থরলি পড়ছি। উইলিয়াম শেক্সপিয়ার 1564 to 1616, আমি আগে বলে দিচ্ছি এটা তোমাদের ইন্ট্রোডাকশনে। was a famous English poet and dramatist the 16th century, so of the ওটা একটু ভুল আছে, of the 16th century হবে ওটা। আচ্ছা ইনি ছিলেন ফেমাস ইংলিশ পোয়েট ড্রামাটিস্ট, আমি এগুলো বলে দিয়েছি 16th সেঞ্চুরির, মানে 16শ শতাব্দীর। আচ্ছা এই টাইমটাকে এলিজাবেথান পিরিয়ড বলে, এলিজাবেথান পিরিয়ড, রানী এলিজাবেথ এই সময় রুল করেছিলেন বলে এটাকে বলা হয় এলিজাবেথান পিরিয়ড। হি রোট সনেটস, তিনি সনেটস লিখেছিলেন, ট্র্যাজেডিস লিখেছিলেন, কমেডিস লিখেছিলেন, হিস্টোরিক্যাল প্লেস লিখেছিলেন, আমি আগে বলে দিয়েছি। সাম অফ হিজ ওয়ার্কস আর ম্যাকবেথ, মিডসামার্স নাইটস ড্রিম ওটাও বলে দিয়েছিলাম। দেখো ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এটা বলিনি, যদিও এবার বললাম, ঠিক আছে। দেখো শেক্সপিয়ার রোট 154 সনেটস, বলেছিলাম না 154 সনেটস তিনি লিখেছিলেন। শেক্সপিয়ার সনেটস হ্যাজ 14 লাইন্স। শেক্সপিয়ার সনেট মানেই হচ্ছে 14 কবিতা, সনেটের 14টা লাইন থাকবেই, এন্ডিং ইন এ রাইমড কাপলেট। কিন্তু এর কবিতাটাতে রাইমড কাপলেট, শেষে দুটো কাপলেট আছে। কাপলেট মানে ওই যে আমরা কাপ আর প্লেট চা খাই, ওই কিন্তু কাপলেট না, এখানে কপলেট মানে হলো এখানে শেষের দুটি লাইনের স্তবক, দুটি লাইনের স্ট্যান্জা, ঠিক আছে, এটাকে কপলেট বলে। কপলেট, রাইমড কপলেট মানে ছন্দবদ্ধ কপলেট, ঠিক আছে। এবার দেখো ইন দিস পোয়েম শেক্সপিয়ার এনকোয়ারিজ ইনটু দ্য থিম অফ দ্য ডিস্ট্রাকশন ব্রট বাই টাইম, সময় আমাদেরকে নষ্ট করে দেয়। এই যে ছোটো থেকে আমরা বড় হয়েছি, ছোটোবেলাকার যে আমাদের মধ্যে ইনোসেন্স ছিল সেটা আমাদের মধ্যে নাই, আমাদের শরীরে যে কোমলতা ছিল, নরমতা ছিল, সেই জিনিসটা আমাদের এখন শরীরে আসে নাই। আমরা বড় হয়েছি, এরপরে আরও বুড়ো হয়ে যাবো। এবারে তুমি যাই দেখো, বড় বড় মন্দির দেখো, মসজিদ দেখো, হ্যাঁ, বড় বড় পাহাড় দেখো, এমনকি আমরা ক্ষয়জাত পর্বতের নাম শুনেছি, সমস্ত কিছু যেন নষ্ট হয়ে যাচ্ছে, সময় কেড়ে নিচ্ছে। আমরা ঐতিহাসিক স্থান গেলে দেখতে পাই কত কিছু ধ্বংসস্থল পড়ে আছে, ধ্বংসস্তূপ পড়ে আছে। সময় কাউকেই ছাড়ে না, সময় সবাই কেড়ে নেয়। এই যে সময় সবাই কেড়ে নেয়, সবাই যে মৃত্যুর চক্রের মধ্যে আবদ্ধ, এখানে কবি কী দেখাতে চেয়েছেন? অ্যান ইটার্নাল কোয়ালিটি অফ আর্ট। কবি বলেছেন যে না, একটা এমন জিনিস আছে যেটাকে সময় এখনও মাত দিতে পারেনি, সময় এখনও ভেঙে ফেলতে পারেনি, সেটা হচ্ছে শিল্প, কৃষ্টি, কলা, ঠিক আছে। হুইচ ট্রান্সেন্ডস দ্য র্যাভেজেস অফ টাইম, যেটা সময়ের এই যে সময়ের ভয়ঙ্কর যে প্রলাপ বা প্রলয়, এটাকে ছাপিয়ে যায়। কে? শিল্প, আর্ট, কলা, এই জিনিসগুলো সময়কে একমাত্র মানে আঘাত দিতে পেরেছে, সময়ের বাইরে গিয়ে বাঁচতে পেরেছে, অমর হতে পেরেছে। আমরা শেক্সপিয়ারকে দেখছি প্রায় 500 বছর পরেও তিনি বেঁচে আছেন। দেখো এই কবিতার মাধ্যমে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখছি, উনিও বেঁচে আছেন। দেখো ঋগ্বেদকে দেখো,
ঋগ্বেদ সেই প্রায় 5000-6000 বছর পুরাতন লেখা হয়েছে। এরকম রামায়ণ মহাভারত এই সমস্ত জিনিস, এই যে আর্ট, যতগুলো আর্ট আছে, যতগুলো সৃষ্টি আছে, মোনালিসাকে দেখো, মোনালিসা যে পেন্টিংটা, আরও অনেক আছে, পল গঙ্গার আছে পেন্টিং, ঠিক আছে। তারপর তোমার পিকাসোর পেন্টিং আছে। এরকম অনেক কেউ আছে যে তাদের যে শিল্পগুলো সেগুলো কিন্তু আসে এখন। আইজাক নিউটন মারা গেছে, আইনস্টাইন মারা গেছে, তাদের থিওরিগুলো এখনও পর্যন্ত আসে। তো এটাও তো একটা আর্ট, নলেজ। এই সমস্ত জিনিস সময়ের থেকে বেরিয়ে বাঁচতে পেরেছে, ঠিক আছে। এবার কবিতাটা দেখো, থরলি পড়ছি কবিতাটা। আমি আগে বলছি এটা অক্টেভ সেস্টেড প্যাটার্নে লেখা নেই, এটা শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেট, যেটাকে 3টা কোয়াট্রেন আছে এখানে, 3-4-12 লাইন, আর একটা কাপলেট 2 লাইনের। তো প্রথম কোয়াট্রেনে থাকে 4টা লাইন, তারপরটাতে আবার 4টা লাইন, আবার 3 নম্বর কোয়াট্রেনে আবার 4টা লাইন, তাহলে কত হলো, 12টা লাইন হলো। আর শেষেরটা আছে কপলেট, মানে 2 লাইন। এই যে 14 লাইনের আমাদের কবিতা। ভালো করে মন দিয়ে শুনবে, এরকম কবিতা আর হয় না, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। এই ধরনের কবিতা তোমরা প্রথম শুনছো, এত ডিপ কবিতার মিনিং, যে এই কবিতাটার জন্যই শেক্সপিয়ার আজও বেঁচে আছে, আর জীবনে আমাদের অ্যাপ্লাই করার জন্য খুব ইম্পর্টেন্ট কবিতাটা, ঠিক আছে। দেখো ভালো করে। তো কবি ভাববে শেক্সপিয়ার তার বন্ধু আর্ল অফ সাদাম্পটনকে বলছে, রিও-থিসলিকে বলছে, তার গুণের তিনি যে তার জীবনে অনেক সাহায্য করেছিলেন, তিনি তার কৃতজ্ঞতা স্বরূপ এই কথাগুলো বলছেন। ভেবে নাও যে একটা চিঠির মাধ্যমে হোক বা একটা কবিতার মাধ্যমে হোক ডেডিকেট করছে, ডেডিকেট। তো ভালো করে দেখো, বলছেন কে, বলছে উইলিয়াম শেক্সপিয়ার। কাকে বলছেন? তো আর্ল অফ সাদাম্পটনকে বলছেন, রিও-থিসলিকে বলছেন। দেখো, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। প্রথম লাইন দেখছো কী লেখা আছে, বলছে আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারি? আচ্ছা, এরকম কথা কেন বলতে গেলেন কবি? আসলে ইংল্যান্ড ঠান্ডা প্রধান দেশ। ওই ঠান্ডা প্রধান দেশগুলোতে গ্রীষ্মের দিন ওরা চরম মনোরমভাবে উপলব্ধি করে, আনন্দ করে। ওদের কাছে গ্রীষ্ম আসলে মানে চরম আনন্দ। তা আমাদের মতো দেশে, ইন্ডিয়ান কান্ট্রিতে, আমরা গ্রীষ্মে খুব কষ্ট পাই, প্রচণ্ড গরম আমাদের এখানে, ঠিক আছে। দেখো এখনও গরম লাগছে, প্রচণ্ড গরম। তো ওদের দেশে কিন্তু গরমটাকে ওরা খুব মনোরমভাবে নেয়। তো বন্ধুকে বলছে, আচ্ছা বন্ধু, তোমাকে শ্যাল আই কম্পেয়ার দিটা দেখো এখানে ওল্ড ইংলিশ। তো শ্যাল আই কম্পেয়ার ইউ, ওটা অ্যাকচুয়ালি ইউ, দিটা হলো ইউ। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, গ্রীষ্মের দিনের সঙ্গে তোমাকে তুলনা করতে পারি? দাও আর্ট মোর লাভলি, দাও মানে এখানে ইউ, আর্ট মানে হলো আর, ইউ আর মোর লাভলি, মানে দাও আর্ট, ওল্ড ইংলিশ হলো, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। আরে বন্ধু, তুমি তো গ্রীষ্মের দিনের থেকেও বেশি লাভলি, বেশি ভালোবাসার জিনিস, বেশি কোমল, বেশি মনোরম। মোর টেম্পারেট, গ্রীষ্মের দিনের থেকেও বেশি তুমি উষ্ণ। ওদের দেশে উষ্ণতা ওরা বেশি পছন্দ করে। আমরা ভাবলে অবাক হয়ে যাবো। আমি বারবার বলেছি ইংলিশ লিটারেচার পড়তে হবে ইংল্যান্ডের ক্লাইমেটে গিয়ে, ইংল্যান্ডের পরিবেশে গিয়ে, ইংল্যান্ডের অ্যাটমসফিয়ারে গিয়ে, ওদের সোশ্যাল কন্ডিশনে গিয়ে, তবে আমরা বুঝতে পারবো। তো আমাদের সঙ্গে মিলাতে গেলে আমরা ওই কবিতাটার রস ঠিকভাবে পাবো না। তো বলছে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পার, তুমি তো গ্রীষ্মের দিনের সঙ্গে, গ্রীষ্মের দিনের তুলনায় বেশি, কম্পারেটিভ সেন্স এখানে ইউজ করেছে দেখো, বেশি মনোরম, বেশি সুন্দর। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তো ওই দেখো, রাফ উইন্ডস, শুষ্ক হাওয়া যখন প্রবাহিত হয়, তো ডার্লিং বার্ডস অফ মেকে, মে মাসে যে সুন্দর সুন্দর ফুল প্রস্ফুটিত হয়, ফুলের কুড়ি যে ফুটে আসে, তো শুষ্ক হাওয়া যখন প্রবাহিত হয় তো ফুলের কুড়িগুলোকে ধ্বংস করে দেয়। বা ফুল একটা ফুটলে ফুলটা কতদিন থাকে, 2 দিন 3 দিন 4 দিন, তারপর নষ্ট হয়ে পড়ে যায়। তো রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার্স লিস। আর এই যে গ্রীষ্মকালের যে সময়কাল, গ্রীষ্মকালের যে স্থায়িত্ব, লিজ মানে স্থায়িত্ব। আচ্ছা, আমাদের দেশে গ্রীষ্মকাল কত দিন থাকে বলো তো? আমরা তো সাধারণত গ্রীষ্মকাল 2 মাসে ভাবি, বৈশাখ জ্যৈষ্ঠ। না, আমাদের দেশে গ্রীষ্মকাল 4 মাস 5 মাস স্টে করে যায়, তাই না? ওদের দেশে গ্রীষ্মকাল দেখো, অ্যান্ড সামার্স লিস হ্যাথ অল টু শর্ট এ ডেট। গ্রীষ্মকালের স্থায়িত্ব তো অল্পটুকু, এই কিছুদিনের জন্য আসে। তো বন্ধু, তুমি যে আমাকে যেভাবে উপকার করেছো, তুমি আমার কাছে যেরকম আছো, এই অল্প দিনের জন্য না, আমার তোমার সঙ্গে সম্পর্ক চিরদিনের। আমাদের হয়তো বডিটা দুটো কিন্তু মন একই, প্রিয় বন্ধু। হ্যাঁ, এরকম অনেকে ভেবে দেখো তোমাদের জীবনে এরকম কোনো বন্ধু এসেছে কিনা। বন্ধু পাওয়া তো সহজ না, আমাদের হাজার হাজার বন্ধু হতে পারে, খুবই মানে বন্ধু পাওয়া অত সহজ না। হাজার হাজার বন্ধু থাকতে পারে, সেটা কিন্তু পরিচিত বন্ধু। কিন্তু কেউ যখন ভাবে যে নিজের মনের ভিতর থেকে বেরিয়ে যখন অন্য কারো কথা কেউ ভাবে, বা নিজের মনে ওই ব্যক্তিটার ওপরে ভাবে কি যে আমাদের শরীরটা আলাদা কিন্তু মন একই,
এরকম খুব কম বন্ধুই খুঁজে পাওয়া যায়। আমি জীবনে কয়েকটা বন্ধু পেয়েছি, হ্যাঁ, এরকম এক একজন বন্ধু পেয়েছি। আমার এরকম একটা বন্ধু নাম বলতে গেলে বলতে হয় প্রমথ মণ্ডল, ঠিক আছে। যাই হোক, ব্যক্তিগত কথা এখানে আনবো না, আমি শুধু এটা নাম এই জন্য বলতে চাইলাম যে খুব ব্লেসড তারা যারা এই ধরনের ফ্রেন্ড পেয়েছে, যে ভাবে যে দুজনের শরীর আলাদা কিন্তু মনটা কিন্তু একই, শরীর আলাদা কিন্তু মন একই। এই ধরনের বন্ধু কিন্তু তাহলে শেক্সপিয়ারও পেয়েছিলেন। শেক্সপিয়ার পেয়েছিলেন, তার বন্ধুর নাম বলেছিলাম আর্ল অফ সাদাম্পটন। এখানে তার মানে আমরা শোলে সিনেমাতে দেখেছি জয় আর বীরু, এরা যেরকম একদম এ দোস্তি হাম নেই তোড়েঙ্গে এই গানটা, তাই না? তোমরা এরকম ধরনের জিগরি দোস্ত, এই জিগরি দোস্ত এই ব্যাপারটা এখানে কিন্তু আসে। তো ফিল করে দেখো, তোমরা এরকম বন্ধু পেয়েছো কি, যে বন্ধু একে অপরের জন্য প্রাণ বন্ধু দিতে পারে। প্রাণ দেওয়ার বড় কথা না, চরম বিপদের সময় থাকতে পারে, ওকে না ভাবলে ওর দিন চলে না, এরকম একটা বন্ধু। তাহলে বলছে দেখো, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে অ্যান্ড সামার স্লিপ হ্যাথ অল টু শর্ট এ ডেট। বলছে কি যে গ্রীষ্মদিনের যে সময়কাল এটা খুব অল্প সময়ের জন্য থাকে। তো বন্ধু, তোমাকে এই গ্রীষ্মের দিনের সময় কী করে তুলনা করবো? তুমি আমার কাছে এই গ্রীষ্মের দিন অনেক বেশি, তুমি আমার কাছে ইমর্টাল, তোমার সৌন্দর্য আমার কাছে চিরদিনের জন্য, শুধু গ্রীষ্মকালের জন্য এইটুকুটা সময়ের জন্য না, আরও অনেক বেশি। তো এই হলো আমাদের ফার্স্ট স্ট্যান্ডার্ড, ফার্স্ট কোয়ার্টারের মানে। এবার সেকেন্ড কোয়ার্টার দেখো, সামটাইমস টু হট দ্য আইজ অফ হেভেন সাইন্স। আরে মাঝে মাঝে দেখবো যে সূর্য আকাশে, দেখো ভালো করে দেখো, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, স্বর্গের যে চোখ, দ্য আই অফ হেভেন, স্বর্গের যে চোখ, এই স্বর্গের চোখটা মাঝে মাঝে চকচক করে জ্বলে ওঠে। তার মানে গ্রীষ্মকালে ভালো তাপ দেয় সূর্য, সূর্য জ্বলতে আরম্ভ করে, হ্যাঁ, সাইন্স উজ্জ্বলভাবে আলো দেয়। সামটাইম টু হট, প্রচণ্ড গরমভাবে উজ্জ্বলভাবে সূর্য আলো দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। এই সূর্যেরও, এই যে সূর্য এত উজ্জ্বলভাবে আলো দেয়, যে সূর্য এত তীব্রভাবে চমকায়, এরও এক সময় কিন্তু আলো নির্বাপিত হয়ে যায়, কোনো কোনো সময় মেঘ এসে ঢাকা দিয়ে দেয়। তার মানে এটাও কিন্তু আমরা তোমাকে উদাহরণ, মানে বন্ধু তোমাকে ব্যাখ্যা করার জন্য এটা সঠিক উদাহরণ নয়, এই সূর্যের উদাহরণটা আমাকেও সঠিক লাগছে না। তার মানে কবি এখানে বলতে চাইছেন যে সূর্য যে সবসময় চকচক করে জ্বলে, উজ্জ্বলভাবে আলো দেয়, মাঝে মাঝে কিন্তু এরও উজ্জ্বলতা কমে যায়। তো বন্ধু, তোমাকে কার সঙ্গে তুলনা করবো? গ্রীষ্মের সঙ্গে তুলনা করলাম, ঠিক হচ্ছে না, তুমি আরও বেশি ভালো। সূর্যের সঙ্গে তুলনা করলাম, সূর্যকে আমরা কেনা ভালোবাসি, শীতের দিনে আমি বারবার বলছি, শীতের দেশে ওদের কাছে সূর্য মানে বিশাল কিছু, বিশাল আনন্দের জিনিস, বিশাল মনোরম জিনিস। ওই সূর্যও তো মাঝে মাঝে ঢাকা পড়ে যায় না, তুমি ওর থেকেও ভালো, তুমি মাঝে মাঝে ঢাকা পড়ো না, তুমি আমার সঙ্গে সবসময় সাপোর্টে থাকো, সবসময় তোমাকে আমি ভালোবাসি, পাই সবসময়, আমার প্রয়োজনের সময় পাই, ঠিক আছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই লাইনটা ভালো করে দেবে সবাই। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, আর প্রত্যেকটা সৌন্দর্য তার সুন্দরতম জিনিস থেকে হারিয়ে যায়। তার মানে আমাদের যার যার যা সৌন্দর্য আছে, সে যৌবন হোক, সে আমাদের ধরো কি নতুন একটা বাইক আছে, বাইকের সৌন্দর্য হোক, নতুন একটা মোবাইল আছে, মোবাইলের সৌন্দর্য হোক, নতুন একটা বাড়ি আছে, বাড়ির সৌন্দর্য হোক, ঠিক আছে, যে কোনো কিছু সৌন্দর্য আস্তে আস্তে কিন্তু কমে যায়। আমরা সবথেকে বড় সত্যের মুখোমুখি হতে যাচ্ছি। তোমরা ভেবে দেখো, তোমরা ছোটোবেলায় কত সুন্দর ছিলে, কত কোমল ছিলে, আস্তে আস্তে বড় হচ্ছে, অনেক সৌন্দর্য ছোটোবেলার তুলনায় কমেছে, এর থেকে আরও বড়। নিজের বাবা মাকে দেখবে, তাদেরকে দেখবে যে তোমাদের থেকে তোমরা আরও বেশি সুন্দর, তার বাবা মা থেকে দেখবে আরও বেশি কিন্তু ওরা নরম হয়ে গেছে, হ্যাঁ, ওদের মধ্যে অনেক ক্লান্তির ছাপ দেখতে পাবে, জড়তা দেখতে পাবে, ঠিক আছে। আস্তে আস্তে আমরাও কিন্তু আস্তে আস্তে ওই দিকে যাচ্ছি। জীবন আমাদেরকে মৃত্যুর দিকে যত নিয়ে যাবে, তত আমাদের সৌন্দর্য কমে যাবে। পৃথিবীতে কোনো সৌন্দর্যের স্থায়িত্ব নাই। এত ভালো হলো প্যালেসগুলো, এত ভালো টাওয়ারগুলো, এত ভালো হলো প্যালেসগুলো। একটা গোলাপ ফুলকে ফুটতে দেখেছো বাড়ির বাগানে? প্রথম দিন যখন ফুটে বেরোয় কত সুন্দর লাগে না, দুদিন পর মুছড়ে পড়ে যায়। সৌন্দর্য কিছু নাই, আমাদের মধ্যে পার্মানেন্স কিছু নাই। যা সৌন্দর্য তা একদিন আজকে আনন্দ, কালকে দুঃখ, একদম ঠিক যেন কয়েনের দুই পিঠে দুটো ছবি, একদিকে আনন্দ তো একদিকে দুঃখ। তো সৌন্দর্যের ক্ষেত্রেও তাই। এখানে বলেছেন কবি, দেখো, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্য হারিয়ে ফেলে, প্রত্যেকটা সুন্দর জিনিস তার সৌন্দর্যকে হারিয়ে ফেলে। তো বন্ধু, তোমাকে আমি কোন সুন্দর জিনিস দিয়ে তুলনা করবো বলো তো? পৃথিবীতে এমন কোন সুন্দর জিনিস আছে যে তোমাকে তুলনা করা যায়? আচ্ছা, বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড,
এই যে সুন্দর জিনিসগুলো আস্তে আস্তে বাই চান্সই হারিয়ে যায়। কোনো জিনিস পড়ে ফেটে গেলো, একটা চিমনি পট পড়ে ফেটে গেলো, ধরো একটা ভালো কাপ তোমার হাত থেকে ফসকে পড়ে ফেটে গেলো, ধরো ভালো মোবাইল কিনেছো, বাই চান্স পড়ে ফেটে গেলো, তো ডিসপ্লেটা খারাপ হয়ে গেলো, হতেই পারে। সুন্দর সুন্দর জিনিস পড়ে ফেটে গেলো, নষ্ট হয়ে গেলো যে কোনো সময়। কোনো মানুষ যদিও বলতে হয় না, কিন্তু কোনো মানুষ দেখা হলো খুব সুন্দর যাচ্ছে, হঠাৎ করে আমরা নানা রকম অ্যাক্সিডেন্টের খবর শুনতে পাই। তো তার আগে কত কত সুন্দর জিনিস ছিল, মানুষ সুন্দর ছিল, গাড়ি সুন্দর ছিল, ট্রেন সুন্দর ছিল, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপ। এই যে বাই চান্স সুন্দর থেকে অসুন্দর পরিণত হলো, নষ্ট হয়ে গেল। বা নেচার্স চেঞ্জিং কোর্স, আমরা জানি যে নেচার, এই যে নেচার মানে সময়ের যে সময়ের ধারাকে চেঞ্জ করে দেয়। আবার আমরা দেখি অনেক প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় সৌন্দর্যকে চেঞ্জ করে দেয়। সবচেয়ে বড় কথা হলো সময়ের যে সময়ের ধারা কিন্তু কাউকে একই রকম সুন্দর রাখবে না, চেঞ্জ করে দেবে। বলছি তাহলে বন্ধু কার সময় তোমাকে তুলনা করবো? আচ্ছা এবার দেখো দুটো স্ট্যান্জা বা দুটো কোয়ার্টার শেষ, থার্ড কোয়ার্টারে আসি। দেখো বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরন্তন সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যাবে না। দেখো কবি কত দৃঢ়ভাবে বলছেন, যেন মনে হচ্ছে কবি ভবিষ্যৎদ্রষ্টা, কবি যেন কিছু দেখে নিয়েছেন। কবির কাছে মনে হচ্ছে কোনো জাদুকারি চলে এসছে যে বন্ধুর সৌন্দর্য কিন্তু নষ্ট হতে দেবে না। নিজেই একবার বললেন সবার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, সমস্ত উদাহরণ দিয়ে বললেন, আবার বলছে তোমার সৌন্দর্য নষ্ট হবে না। ও কি মানুষ না? ও কি অমর ওর বন্ধু? তো কি কেন বললেন কবি এভাবে? বাট দায় মানে তোমার, ইয়োর ইটার্নাল সামার চিরন্তন গ্রীষ্মকাল বা চিরন্তন সৌন্দর্য শ্যাল নট ফেড, বিবর্ণ হয়ে যাবে না। তুমি কিন্তু কখনোই হ্যান্ডসাম ছিলে হ্যান্ডসাম থাকবে, কখনোই কিন্তু তুমি নোংরা হয়ে যাবে না, কখনো তুমি কুৎসিত হয়ে যাবে না। এই কুৎসিত মানে গুণের কথা বলছে কবির, বন্ধুর গুণের কথা তিনি বলছেন, যে তার বন্ধুর গুণ কখনো নষ্ট হয়ে যাবে না, চিরদিন থাকবে বেঁচে। কি করে? বলছে দেখো নর লস পসেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট। বলছে তুমি যে সৌন্দর্য, তোমার ভিতরে যে গুণগুলো আছে, তোমার ভিতরে যে সৌন্দর্য আছে, পসেশন যেগুলো আছে, যে গুণগুলো আছে, সেগুলো কিন্তু কখনোই নষ্ট হয়ে যাবে না, কখনো তুমি হারাবে না, সেই গুণগুলো তোমার চিরদিন থাকবে। তাই বলে মানুষ যদি তোমরা গুণ অর্জন করো জীবনে, কবিতাটা এই জন্য পড়তে দিচ্ছে। দেখো তোমরা যদি গুণ অর্জন করতে পারো, ভালো হতে পারো, সৎ হতে পারো, দয়ালু হতে পারো, নানা রকম গুণের অধিকারী হতে পারো, তাহলে তোমার গুণ কিন্তু কোনোদিনও নষ্ট হবে না। পৃথিবী মনে রাখবে, প্রকৃতি মনে রাখবে। এই জন্যই ক্লাস 12-এ এই কবিতা পড়তে দেওয়া হয়েছে যে গুণী হতে হবে। গুণী হতে গেলে সে অমর হবেই। সে নিজের ডিপার্টমেন্টে, নিজের কেরিয়ারে তোমরা গুণী হও, সৎ হও, তাহলে তোমরা কিন্তু চিরদিন অমর হবে। আর অমর থাকতে কে না চাই? যে কাজটাই করো না কেন ভাবো যে আমি মৃত্যুর পরে যাতে বেঁচে থাকি। এই জন্য আমাদের কাজগুলো করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। ঠিক আছে, যাই হোক, এবার বলছি দাও নট লুজ পসেশন অফ দ্যাট ফেয়ার দ্য ওয়েস্ট, তোমার মধ্যে সৌন্দর্যের যে গুণগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে না। এবার দেখো নট শ্যাল ডেথ, তবে দেখো নট শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট। বলছে মৃত্যু ও কি জিনিস? মৃত্যু তোমাকে এসে গর্ব করে, অহংকার করে তোমাকে তার ছায়াতে টেনে নিয়ে যেতে পারবে না। মৃত্যুও তোমাকে ছুতে পারবে না। মৃত্যু যমরাজ, ইনিও এসে তোমাকে ছুতে পারবেন না, ইনিও এসে তোমাকে নিয়ে যেতে পারবে না, তার ছায়ায় টেনে নিতে পারবে না। তারপরে তোমার মৃত্যু ঘটবে না, কখনো তুমি মারা পড়ে যাবে না, কখনো তুমি মরবে না। তো দেখো বলছি কি নট শ্যাল ডেথ, শ্যাল মানে কিন্তু জোর দিয়ে বলেছে। দেখো নট শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডারেস্ট ইন হিজ সেট, মৃত্যু তোমাকে তার ছায়ার মধ্যে নিয়ে যেতে পারবে না, মৃত্যু তোমাকে কেড়ে নিতে পারবে না, তোমার মৃত্যু ঘটবে না। তার মানে বারবার বলছি এখানে তোমার মৃত্যু ঘটবে না মানে কি? কবির বন্ধুর মৃত্যু ঘটবে না এটা বলেনি। কবির বন্ধুর শরীরটা মারা যাবে, কিন্তু ওর যে গুণ, ওই গুণটা কিন্তু বাঁচবে, ওর যে প্রতিভা বাঁচবে, তার মধ্যে যে ভালো মানবিকতা সেটা বাঁচবে। when in eternal lines to time thou growest, যখন তুমি ইটার্নাল টাইম মানে তোমাকে যখন আমি না ইটার্নাল লাইন্সে বেঁধে দেবো, শাশ্বত লাইনগুলোতে বা পংক্তিতে বা চরণে বেঁধে দেবো, তো তুমি বাঁচবে, তুমি বাঁচতে থাকবে। তোমার জন্য আমার একটা কাছে, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমার কাছে একটা দারুণ জিনিস আছে, খুব সুন্দর একটা উপায় পেয়েছি আমরা তোমাকে বাঁচিয়ে রাখবো। when in eternal lines, যখন তুমি শাশ্বত লাইনগুলোতে টু টাইম, এই যে দেখো when in eternal lines to time thou growest, সময়ের যখন ইটার্নাল লাইনে তোমাকে আমি বেঁধে দেবো, তোমাকে আমি আটকে দেবো, সেই লাইনগুলো তোমাকে চিরদিন ধরে বাঁচিয়ে রাখবে। তার মানে কবি কী বলতে চাইছেন, কী ইন্ডিকেট করতে চাইছেন? কবি তো শিল্পী, কবি নিশ্চয়ই তার কাছে কিছু টেকনিক আছে, নিশ্চয়ই তার কাছে কিছু একটা বুদ্ধি আছে, যে দেখি কীভাবে অ্যাপ্লাই করছেন। কবি কীভাবে তার বন্ধুকে বাঁচিয়ে রাখবেন
তার বন্ধুকে অমর করবেন। দেখা যাক। এবার দেখো ইংলিশ লিটারেচারে সব থেকে কতগুলো লাইনের মধ্যে যদি ধরি, তাহলে মনে হয় এই দুটো লাইন সব থেকে পাঞ্চিং লাইন আর সব থেকে ফেমাস লাইন, ইমর্টাল লাইন। এই দুটো লাইনের জন্য শেক্সপিয়ার আজও বেঁচে আছেন। আমরা ওনাকে এত বেশি শ্রদ্ধা করি, নিজেদের জীবনে আমরা সম্পর্কে মূল্য বুঝতে পারি। কি করে একটা মানুষকে অমর করতে পারেন? হ্যাঁ, দেখো এত তার বিশ্বাস, এত তার সংকল্পবোধ যে তিনি তার বন্ধুকে অমর করে রাখবেন। কী করে অমর করবেন? লাস্ট দুটো লাইন দেখো, এই কপলেটটার দিকে তাকাও, কি বলছেন দেখো, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ, যতদিন মানুষ শ্বাস নিবে, মানুষ মানে কি মনুষ্য জাতি, যতদিন মনুষ্য জাতি শ্বাস নিবে, সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ আর আইস ক্যান সি, যতদিন চোখ দেখবে আর মানুষ শ্বাস নিবে, সো লং লিভস দিস, তার মানে এই কবিতাটা ততদিন বাঁচবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। আর বন্ধু, তোমাকে আমার এই কবিতাটা, এই যে আমার কবিতাতে তোমার নাম আমি লিখে দিলাম, এই যে আমার কবিতা দিয়ে তোমার আমি প্রশংসা করলাম, এই কবিতা তোমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে। তোমাকে আমি কবির কলমে বেঁধে দিলাম, শিল্পীর তুলিতে বেঁধে দিলাম, তুমি এবার বাঁচবে, চিরদিন বাঁচবে, শাশ্বত হয়ে বাঁচবে। আর এইভাবে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। তাহলে কবি দেখো এই দুটো লাইনের মাধ্যমে তার বন্ধুকে কীভাবে বাঁচিয়ে রাখবেন ব্যাখ্যা করে দিলেন। এবার আমরা কবিতাটার কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটস দেখে নিয়ে কবিতাটা কীভাবে স্ট্রাকচারটা হয়েছে, কবিতা কোন স্ট্রাকচারে শেষ হয়েছে, কবিতার রাইম স্কিমটা আমরা দেখে কবিতাটা শেষ করবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে ওয়ার্ড নোটস বেশ কিছু আছে। মানে দিটা প্রোনাউন মানে হচ্ছে, তোমাকে দেখে নাও ভালো করে কতগুলো ইম্পর্টেন্ট আর কতগুলো কঠিন শব্দগুলো আমি এখানে মানে করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। দি মানে তোমাকে দাও, প্রোনাউন এটা তুমি। আর্ট মানে এটা মানে হও। টেম্পারেট এটা অ্যাডজেক্টিভ মানে উষ্ণ। লিজ এটা নাউন ফর্ম, এটা মানে স্থায়িত্ব। এটা রাফ এটা অ্যাডজেক্টিভ, এটা মানে শুষ্ক। শেক মানে নাড়া দেওয়া, এটা মানে নাড়া দেওয়া বললাম। ডার্লিং এটা অ্যাডজেক্টিভ মানে প্রিয়তম। এটা হচ্ছে বার্ডস মানে ফুলের কুড়ি, এটা নাউন ফর্মে আছে। এবার এদিকে তাকাও, কমপ্লেক্সন এটা নাউন ফর্ম মানে রং। ডিমড এটা ভার্ব, এটা মানে মৃদু। ডিক্লাইন্স এটা ভার্ব, এটা ক্ষয় হওয়া। কোর্স এটা নাউন, এটা মানে ধারা। আনট্রিমড মানে হচ্ছে অনিয়ন্ত্রিত। ওস্ট মানে হচ্ছে অধিকারে থাকা। ব্র্যাগ মানে গর্ব করা। ওয়ান্ডারেস্ট মানে ভ্রমণ করা। আর গ্রোস্ট এটা মানে হচ্ছে মানে গ্রোয়েস্ট বা ওয়ান্ডারেস্ট, এরকম মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। তোমরা এটাকে স্ক্রিনশট করে নাও, তোমাদের কাজে দিবে এটা, ঠিক আছে? এবার আমরা যে থার্ড পার্টটা কবিতা রাইম স্কিম অ্যানালাইজ করছি, ঠিক আছে? তোমরা এই বোর্ডের দিকে তাকাও, থার্ড পার্টের রাইম স্কিমটা কিরকম আছে দেখো। আমি বললাম যে 4টা লাইনের ফার্স্ট কোয়ার্ট্রেন হবে। দেখো ফার্স্ট কোয়ার্ট্রেন, ফার্স্ট লাইনের শেষে আছে ডে, ঠিক আছে? সেকেন্ড লাইনের শেষে আছে দেখো ওয়ার্ডটা টেম্পারেট। তো ডে আর টেম্পারেট উচ্চারণ মিলছে না, ঠিক আছে? ওই জন্য আমরা এ দিলাম, এটাকে বি দিলাম। আর 3 নম্বর লাইনের শেষের ওয়ার্ডটা আছে মে, তো ডে আর মে মিলে গেল বলে আমরা এ করে দিলাম, ঠিক আছে? এটা এ ডে আর মে জোড়া বলে এ। আর টেম্পারেট আর ডেট, এই দেখো টেম্পারেট ডেট, তাহলে কি হলো এখানে এ বি, ডে মে টেম্পারেট ডেট। একইভাবে সেকেন্ড কোয়ার্টারেন দেখো শেষের ওয়ার্ডটা আছে সায়েন্স, ঠিক আছে? তারপর দেখো সেকেন্ড লাইনের শেষের ওয়ার্ডটা আছে ডিমড, থার্ড লাইনে আছে ডিক্লাইন্স, আর ফোর্থ লাইনে আছে আনট্রিম। দেখো কোনটার সঙ্গে কোনটা মিলছে, সায়েন্সের সঙ্গে ডিক্লাইন্স মিলছে, এটাকে রাখলাম সি। এখানে এ বির কাজ হয়ে গেছে, এটাকে রাখলাম সি, আর এটা রাখলাম সি মিলে গেল। ডিমড এটা ডি, এটা ডি। ডিমড আনট্রিমড মিলে গেল, এটা ডি হয়ে গেল। থার্ড কোয়ার্টারে দেখো ভালো করে, ফার্স্ট লাইনের শেষ দিকে আছে ফেড, সেকেন্ড লাইনের শেষ দিকে আছে ওস্ট, থার্ড লাইনে আছে সেড, ফোর্থ লাইনে আছে গ্রোস্ট। তো ফেডের সঙ্গে সেড মিললো, মিলে গেল। ওস্টের সঙ্গে গ্রোস্ট মিললো, তো এফ মিলে গেল। তাহলে কি তাহলে এখনো পর্যন্ত এ বি সি ডি ই এফ। আর লাস্ট কপলেট যেটা দুটো লাইনের, সেটা হচ্ছে দেখো সি আর ডি দুটোই মিলে গেছে, দুটোই ছন্দবদ্ধ শব্দ, দুটোই মিলে গেছে। দেখো জি। তাহলে রাইম স্কিম কি দেওয়া হলো, এ বি সি ডি ই এফ জি। এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, এই কবিতা দেখো এটার সঙ্গে রাইম স্কিমের দেখো পেত্রার্কন বা ইটালিয়ান সনেট কিন্তু আলাদা ছিল। এটা ছিল অক্টেভ, 8 লাইন্সের অক্টেভ থাকতো বা অষ্টক। আর সেকেন্ড স্ট্যান্ডাটা সেস্টেড থাকতো 6 লাইনের, ওর সঙ্গে এটা দেখো মিলছে না, ঠিক আছে? এবার এই পেত্রার্কন সনেটের অক্টেভে কিছু প্রশ্ন করা হতো, আর সেস্টের উত্তর দেওয়া হতো কিছু, বা এখানে একটা অন্য মানে করা হতো, এখানে একটা অন্য মানে করা হতো। আর মাঝখানে যে গ্যাপটা থাকতো, এই গ্যাপটাকে বলা হয় ভোল্টা।
এই গ্যাপটাকে বলা হয় ভোল্টা। মনে রাখবে, এটা কাজ দেবে এগুলো জিনিস। আর শেক্সপিয়ান অর ইংলিশ সনেটস ওয়াজ ইন্ট্রোডিউসড ইন 16th সেঞ্চুরি, বলছিলাম মানে 1600 শতাব্দীতে এটা কবিতাকে এই ফর্মটাকে আনা হয়েছিল কাদের দ্বারা? টমাস ওয়াট, হেনরি হাওয়ার্ড অ্যান্ড আর্ল অফ সারে। এরা প্রমুখ ছিলেন এই ধরনের স্টাইলে লেখার জন্য। ঠিক আছে, শেক্সপিয়ারও এই ধরনের স্টাইলে লিখেছেন, এটাকে শেক্সপিয়ান সনেট বা ইংলিশ সনেট বলা হয়। আর এই যে এই যদি আমরা রেটরিকের দিক থেকে দেখি, তাহলে হচ্ছে দেখো এটা আয়াম্বিক পেন্টামিটার, ঠিক আছে, না রেটরিক না, এটা প্রসোডিক্যাল কথা বলছি আমি, এটা হ্যাঁ রেটরিক তো না, এটা যাই হোক। আয়াম্বিক পেন্টামিটার ফর্মে এখানে লেখা আছে, ঠিক আছে, আয়াম্বিক পেন্টামিটার ফর্মে লেখা আছে। এটা যখন আমরা আলোচনা করব তখন ভালো করে দেখাবো যে আয়াম্বিক পেন্টামিটার বা আয়াম্বিক টেট্রামিটার কি হয়, ঠিক আছে। এখন এটার দরকার নেই, আয়াম্বিক পেন্টামিটারের যে কথা বললাম ওটা শুধু জেনে রাখো, এমসিকিউর ক্ষেত্রে লাগে তাই জন্য বললাম, ওটা নিয়ে ওটা আলাদাভাবে আলোচনা করার জায়গা আছে। তাহলে এখানে আমরা ইন্ট্রোডাকশন পার্ট শেষ করেছিলাম, কবিতাটা অ্যানালাইসিস শেষ করলাম, আর স্ট্রাকচারটাও দেখলাম, ঠিক আছে। আজকে আমরা এখানেই শ্যাল আই কম্পেয়ার ইট টু আ সামার্স ডে, একটা অসাধারণ কবিতা, লাভ পোয়েম, মেল ফ্রেন্ড টু মেল ফ্রেন্ড লাভ পোয়েম শেষ করলাম। আশা করি তোমরা আনন্দ পেয়েছো। ইংলিশ লিটারেচার আনন্দ পাও, মজা করে পড়ো, এটাই শুধু আমি কামনা করছি, ঠিক আছে। আবার দেখা হবে অন্য কোনো টপিকে, আজকে এখানেই শেষ করলাম, ভালো থেকো।